তো প্রথমে আমি একটা এক্সাম্পল দিই। ধরো a equals b c into b divided by e। ধরো এই ধরনের একটা এক্সপ্রেশন আছে যেখানে আমি কোনো ব্রেকেট ট্রেকেট ইউজ করলাম না, আর এখানে চারটা অপারেটর ইউজ করলাম। চারটা অপারেটর কি কি? এটা একটা, এটা একটা, গুণ এটা একটা, আর ভাগ এটা একটা। একটা অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে ডিভাইডেড অপারেটর। এখানে কোনটার কাজ আগে হবে, কোনটার কাজ পরে হবে? সাধারণত এতদিন পর্যন্ত বলে আসছি যে তোমরা ব্রেকেট ইউজ করে ফেলবা, এত কনফিউশনে যাওয়ার দরকার নেই, ব্রেকেট ইউজ করে ফেলবা। ব্রেকেটের কাজ সবার আগে হয়, ঠিক আছে? তো ব্রেকেটের মাঝে যেটা রাখছো ওটার কাজ আগে হবে। কিন্তু আমাদের তো আসলে জানতে হবে যে সিস্টেমটা কি। তো এখানে আমরা ছোটবেলায় ম্যাথমেটিক্সে একটা বিষয় পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কি বদমাশ। এখানে যে ভাগের কাজ আগে হয় মানে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ হয়। তো প্রোগ্রামিং এও কি জিনিসটা সেম? না, জিনিসটা সেম না। এখানে যদি আমি এমনি বলি তাহলে এটার কাজ সবার আগে হবে, তারপর এটার কাজ হবে, তারপর এটার কাজ হবে, এরপর এটার কাজ হবে, মানে 1 2। তো এই অর্ডার গুলো আসতেছে কোত্থেকে? ওটাই আজকে আমাদের যে টপিকের উদ্দেশ্য। এই জিনিসটা দুইটা টার্ম, এটা আমরা একটু মনে রাখবো, প্রিসিডেন্স আর অ্যাসোসিয়েটিভিটি। এই যে প্রিসিডেন্স, এখানে দেখো প্রিসিডেন্স একটা টার্ম আছে, আর এখানে একটা অ্যাসোসিয়েটিভিটি টার্ম আছে। এই দুইটা জিনিস দ্বারা বেসিক্যালি ডিটারমাইন করা হয়, ঠিক আছে? প্রেসিডেন্ট আর অ্যাসোসিয়েটিভিটি, এগুলো দিয়ে তুমি বুঝবা যে কোনটার কাজ আগে হবে, কোনটার কাজ পরে হবে। ফার্স্টে আমরা প্রেসিডেন্স নিয়ে কথা বলি। এখানে দেখো প্রেসিডেন্স গ্রুপ বলে একটা টেবল দেয়া আছে। টেবলটা মুখস্থ করার দরকার নেই, টেবলটা জাস্ট বুঝবা যে এখানে কি হচ্ছে। আমরা কোনো কিছু এক্সট্রা মুখস্থ করবো না, যেগুলো নেটে সার্চ করলেই পাওয়া যায়, ঠিক আছে? ওগুলো আমরা মুখস্থ করবো না, ঠিক আছে? তবে আমরা কাজ করতে করতে দেখবা যে কিছু কিছু জিনিস আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তবে কিছু জিনিস লাগে, একদম সবকিছু যে আমরা বুঝে শেষ করে ফেলতে পারবো এরকম না। ইকুয়ালস কেমনে লেখে সেটাই যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে তো বারবার আমাদের নেটে সার্চ দেওয়া লাগবে, তো ওটা সমস্যা। আচ্ছা যাই হোক, তো এখন এখানে আমরা দেখি যে দেখো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, ঠিক আছে? এই যে প্রেসিডেন্স গ্রুপগুলো, উপরে যে গ্রুপটা আছে, উপরে যে গ্রুপটা আছে সেটার কাজ আগে হয়, আর নিচে যে গ্রুপটা আছে সেটার কাজ পরে হয়। তাহলে দেখো যে গুণ ভাগ মড, এই তিনটা উপরে, এরপর আছে কি যোগ বিয়োগ, আর সবার শেষে আছে দেখো ইকুয়াল চিহ্নটা। তাহলে গুণ ভাগ মড এগুলোর কাজ আগে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ হবে, এবং সবার শেষে কি হবে? ইকুয়ালের কাজ হবে। আমাদের যদি এই ধরনের অপারেটর গুলো থাকে, লেস দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এন্ড অর, তাহলে এগুলো এই গ্রুপ অনুসারে হবে। গ্রুপে যেটা উপরে তার কাজ আগে হয়, গ্রুপে যেটা নিচে তার কাজ পরে হয়। মানে যে গ্রুপটা উপরে তার কাজ আগে হয়, যে গ্রুপটা নিচে তার কাজ পরে হয়। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, তোমরা প্রশ্ন করতে পারো স্যার গুণভাগ একসাথে হলে কি হবে, ওটাতে পরে আসতেছি। আপাতত এটা বুঝছো যে গুণভাগ মড এদের কাজ আগে হবে, যোগ বিয়োগ এদের কাজ পরে হবে। যেমন a equal to b plus c into d, এখানে তাহলে কার কাজ আগে হবে? গুণের কাজ আগে হবে। গুণের কাজ আগে হওয়া মানে কি? এই দুইটা গুণ করবে। দেখো এটা একটু ভালো মতো বলছো, আমি একটু লিখি যে ধরো a equal to 3, b equal to 5, c equal to 4, তিনটা সংখ্যা লিখলাম, a equal to 3, b equal to 5, c equal to 4, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা এক্সপ্রেশন লিখি, সেটা হচ্ছে এরকম যে a equal to ধরো b প্লাস c ইন্টু 5, এটা লিখলাম। তাহলে কি হবে? দেখো ফার্স্টে বি, এই গুণের কাজটা হবে, গুণের কাজটা হবে। তাহলে সি এর সাথে 5 গুণ করলো, তাহলে কত হয়? 4 5 20, 20 হলো। তো এই 20 এর সাথে তারপরে কি করবে? সে 5 যোগ করবে। তাহলে আগে গুণের কাজটা করলো, তারপরে এই গুণফল যেটা আসছে 20, ওটার সাথে এই কি বি কে যোগ করলো, তাহলে কত হইলো? 5 আর 20 25। বোঝা গেছে? তাহলে আমি যদি আরেকটু স্টেপ বাই স্টেপ জিনিসটা লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমি এভাবে লিখতে পারি জিনিসটা, দেখো সেটা হচ্ছে c ইন্টু 5, এটার কাজ আগে হইলো, মানে এখানে 5 4 20 এর দিকে আসলো, প্লাস b এরকম লিখলাম,
এরপরে এই কাজটা হবে, তাহলে বি এর সাথে 5 যোগ করলে হয় কত, 25। এরপর ইকুয়ালের কাজ হবে। তো ইকুয়ালের কাজ হলে কি হবে, যে এর মধ্যে 25টা বসবে। আমি এখানে যে নিচে দাগগুলো দিচ্ছি এগুলো একটু খেয়াল করো। তার মানে হচ্ছে ফার্স্টে এই কাজটা হইলো, এগুলো এখনো সে টাচই করবে না, ইকুয়ালের কাজ প্লাসের কাজ এগুলো টাচই করবে না, আগে এই কাজটা হবে। তারপর এই যে এটার যে অ্যান্সারটা আছে ওই অ্যান্সারের সাথে বি কে যোগ করবে, মানে যোগের কাজটা হবে। এরপর ওই যে অ্যান্সারটা আসলো ওইটা এর মধ্যে অ্যাসাইন হবে। তাহলে ধাপে ধাপে হয়ে যাবে, একটা একটা অপারেটরের কাজ শেষ হয়। ঠিক আছে, একটা একটা অপারেটরের কাজ শেষ হবে, ধাপে ধাপে আস্তে আস্তে নিচে যাবে। আচ্ছা, তো এখন তাহলে একই লাইনে যদি যোগ বিয়োগ মানে গুণ ভাগ এগুলো যদি একাধিক থাকে, ঠিক আছে, বা গুণ ভাগ একসাথে থাকে, তখন কার কাজ আগে হবে কার কাজ পরে হবে ওটাতে আসে। আচ্ছা, ওটাতে আসার আগে তোমরা বলো যে এই জিনিসটা বুঝছো কিনা, যে কিছুক্ষণ আগে যেটা বললাম আর কি। জি স্যার বুঝছি। কারো যদি সমস্যা থাকে আমাকে একটু বলতে পারো, কারো সমস্যা থাকলে একটু বলতে পারো। আচ্ছা, নাহলে আমি একসাথে তোমাদেরকে আবার টেস্ট করে দেখবো, কয়েকটা কাজ দেবো, তখন তোমরা তোমাদের স্যার আরেকবার প্রথম থেকে একটু বলবেন স্যার। প্রথম থেকে মানে কোন জায়গা পর্যন্ত বুঝছো এটা বলো। স্যার আপনি আন্ডারলাইন করছেন যে ওই ব্যাপারটা বুঝি নাই, আন্ডারলাইন করার ব্যাপারটা আচ্ছা বলছেন যে। বুঝছো, তাহলে আন্ডারলাইন করার ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরো a ইকুয়াল টু বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে। আরেকটা কি দেবো, আচ্ছা একটা কি দেবো। তাহলে দেখো একটা একটা অপারেটরের কাজ হবে। তাহলে ফার্স্ট কোন অপারেটরটার কাজ হওয়া উচিত, যেটা প্রিসিডেন্স গ্রুপ আগে, তো এটার প্রিসিডেন্স গ্রুপ সবার উপরে আছে, তারপর এটার প্রেসিডেন্স গ্রুপ, তারপর এটার প্রেসিডেন্স গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিই, এটা 3 নাম্বার দিই। তাহলে এটার সবার আগে কাজ হবে, তাহলে ফার্স্টে এই বি আর সি এর গুণফলের কাজ হবে। আমি ধরে নিলাম যে এ এর মান ধরো 2, বি এর মান ধরো 5 আর সি এর মান ধরো 4, এরকম ধরে নিলাম। তাহলে বি ইন্টু সি মান কত হবে, 5 4 20, ঠিক আছে, প্লাস ডি, অর্থাৎ এই কাজটা আগে হয়ে গেল, ঠিক আছে। আর ডি এর মান ধরো আমি ধরে দিলাম যে এটাও 5। তাহলে এখন কি হবে, এই কাজটা হবে। তাহলে a ইকুয়াল টু 20 যোগ 5 সমান 25। এখন কি হবে, এই কাজটা হবে, এই কাজ মানে এই অপারেটরের কাজ হবে। তার মানে কি এর মধ্যে 25 বসে গেল, বুঝা গেছে। এর মধ্যে 25 অ্যাসাইন করবে স্যার? হ্যাঁ, অ্যাসাইন করবে আর কি। এটাতে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান পাশে অ্যাসাইন করা, জি স্যার বুঝছি বুঝা স্যার। গেছে। তো দাগগুলো কেন দিচ্ছি, দাগগুলো দিচ্ছি বেসিক্যালি কোন অপারেটরের কাজ আগে হবে ওটা বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এটা গেল। স্যার এবার আসি যে হ্যাঁ বল। স্যার গুণভাগের কাজটাই তো আগে করবে। কোন ভাগের কাজ না, এই যে এখানে দেখালাম না যে এই প্রেসিডেন্স গ্রুপটা উপরে, তাহলে এদের কাজ আগে আসবে, গুণ ভাগ মড, তারপরে এই প্রেসিডেন্স গ্রুপ, তারপরে এই প্রেসিডেন্স গ্রুপ, তারপর এই প্রেসিডেন্স গ্রুপ, এভাবে। তো আমার যদি এরকম হয় a + 2 লেস দেন অর ইকুয়াল 5, তাহলে কি হবে, আগে এই পার্টের কাজ হবে, আগে এই পার্টটার কাজ হবে, ঠিক আছে। এই পার্টটার কাজ হওয়ার পরে এখানে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টের সাথে 5 কে কি করবে, কম্পেয়ার করবে। কথা বুঝছো? বুঝছি স্যার। ঠিক আছে। এই পার্টের কাজ আগে কেন হবে, কারণ হচ্ছে যে প্লাসের প্রেসিডেন্স গ্রুপ বেশি মানে উপরে, আর লেস দেন অর ইকুয়াল এর প্রেসিডেন্স গ্রুপ নিচে। তাহলে যার গ্রুপ উপরে তার কাজ আগে হয়, যার গ্রুপ নিচে তার কাজ পরে হয়। স্যার ডাবল এন্ডের কাজ কি? ডাবল এন্ড কেন, এন্ড এন্ড আছে না। ও স্যার হ্যাঁ বুঝছি, মাথায় আসছিল। আচ্ছা, এবার আসি। তো আর এটা ডাবল অর আর কি, অর এটা। তো আমরা মোটামুটি অপারেটর সবগুলো দেখে ফেলছি এখন, সাইজ অফটাও দেখছি, মোটামুটি সবগুলো দেখছি আমরা এখন। আচ্ছা, এবার আসি যে একই জায়গায় যদি একাধিক অপারেটর থাকে, একই এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর থাকে, তখন কার কাজ আগে কার কাজ পরে। তাহলে দেখো যে গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু কোনো প্রেসিডেন্স গ্রুপে পার্থক্য নাই, গুণের কাজ ভাগের কাজ এখানে কি আগে পরে হবে এরকম কিছু নাই, ঠিক আছে। এখানে আসলে বেসিক্যালি যেটা মেনটেন করে সেটা হচ্ছে যে আগে আছে তার কাজ আগে হয়, যে বামে আছে তার কাজ আগে হয়, যে ডানে আছে আস্তে আস্তে তার কাজ পরে হতে থাকে। বামে ডানে মানে কি, ধরো একটা এক্সপ্রেশনে 5টা গুণ আছে, b ইন্টু সি ইন্টু ডি ইন্টু 1 ইন্টু 2, তাহলে ফার্স্টে এই গুণের কাজ হবে, তারপর এই গুণের কাজ হবে, তারপর এই গুণের কাজ হবে, তারপর এই গুণের কাজ হবে, এভাবে করে যাবে। মানে যে বামে আছে তার কাজ আগে হবে, সেটা গুণ অপারেটর হোক ভাগ অপারেটর হোক। যেমন ধরো এটা গুণ না হয়ে এখানে ধরো ভাগ ছিল, এখানেও ধরো ভাগ ছিল, তাহলে আগে এই গুণের কাজ হবে, তারপর এই গুণফল যেটা আসবে ওই গুণফলের সাথে ডি কে ভাগ করবে,
তারপরে ওই ভাগফলের সাথে 1 কে গুণ করবে, তারপরে ওই গুণফলের সাথে গুণফল থেকে গুণফলকে 2 দিয়ে ভাগ করবে, মানে বাম থেকে ডানে যাবে। যেমন এখানে গুণ আছে আর ভাগ আছে, এই গুণের কাজটা আগে হয়ে যাবে, তারপরে এই ভাগের কাজটা হবে। বোঝা গেছে? হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট মানে বাম থেকে ডানে যাবে। এখানে আসলে গুণ আছে নাকি ভাগ আছে ওটা সে দেখবে না, দেখবে যে কে আগে আছে, কে আগে আছে। তো তাহলে উপরেরটা নিয়ে যদি আমরা কাজ করি, ধরো ইকুয়ালটা আমি 2 বললাম, তাহলে কি হবে? ফার্স্টে a ইকুয়াল টু b প্লাস c ইনটু d ডিভাইড বাই e। তাহলে ফার্স্টে আগে গুণের কাজটা হবে। তো গুণের কাজটা হলে কি হয়, আমার এদিকে 4 আর 5 4 5 20 হবে, এটা 20 আসবে ডিভাইড বাই, তাহলে এই 20 কে e দিয়ে ভাগ করতে হবে, কারণ এরপর হচ্ছে ভাগের কাজ। 10 তাহলে 10 আসবে প্লাস b, তারপর এই যোগের কাজ হবে। তো যোগের কাজ হলে এর সাথে 10 কে যোগ করলে 15 হয়, তাহলে এর মধ্যে 15 অ্যাসাইন হবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি দাগগুলো দিচ্ছি যে এটা একটু খেয়াল করো। দাগগুলোর মানে কি, ফার্স্টে এই গুণের কাজটা হলো, গুণের কাজটা হয়ে গুণফলটা বসে যাবে, তারপর এই গুণফলকে ই দিয়ে ভাগ করলাম, ই দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তো ভাগ করলে ভাগফলটা বসে যাবে, ভাগফলটা বসে গেল, ওই ভাগফলের সাথে বিকে যোগ করলাম। তাহলে একই স্টেটমেন্টে যদি একই এক্সপ্রেশনের মধ্যে যদি মানে একই প্রেসিডেন্স গ্রুপের একাধিক অপারেটর থাকে, তাহলে তাদের অ্যাসোসিয়েটিভিটি অনুসারে এক্সিকিউশন হয়, অ্যাসোসিয়েটিভিটি অনুসারে। তো অ্যাসোসিয়েটিভিটি কি, যেমন ধরো এই গ্রুপের লেফট থেকে রাইট, এই প্রেসিডেন্স গ্রুপের লেফট থেকে রাইট, আবার এদিক দিয়ে নিচের দুইটা প্রেসিডেন্স গ্রুপ এদের দেখা যাচ্ছে রাইট থেকে লেফট, রাইট থেকে লেফট। তো এক একটার এক এক রকম। তো এটা আমাদের একটু জানা থাকা লাগবে, আসলে জানতে হবে না, আমাদের বুঝতে হবে। জানা বলতে আমি জাস্ট নেটে সার্চ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনটার কিরকম নেটে সার্চ করলে হয়। আচ্ছা, তো তাহলে আমি তোমাদেরকে পরীক্ষায় তোমাদের যদি আসে এরকম কোয়েশ্চেন, তো অফলাইন পরীক্ষা হলে তোমাদেরকে কি দেবে, এটা সাথে দিয়ে দেবে, মানে সাধারণত আমি দিয়ে দিই আর কি, আমি কোয়েশ্চেন করলে আমি এটা দিয়ে দিই, তারপরে বলে যে এটা কিভাবে এক্সিকিউট হচ্ছে দেখাও। আর যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে তো আসলে দেওয়া হবে না, কারণ তখন তো তোমাদের বইটাই থাকবে সাথে, তো তখন তোমরা বইটাই থেকে দেখে পড়তে পারবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একজন একটা ভালো জিনিস খেয়াল করছে যে মাইনাস এটা ফার্স্টেও আসছে থার্ডেও আসছে, তাহলে এটা কি হবে? দেখো এই মাইনাসটা কিন্তু ইউনারি মাইনাস, ইউনারি মাইনাস মানে মাইনাস এ, এটার কাজ আগেই হবে। যেমন ধরো আমি দিলাম বি মাইনাস মাইনাস এ, এটার মানে কি ইনটু সি দিলাম, এটা কি হবে মাইনাস এ, এটা মানে হচ্ছে এর মান যদি 5 হয় তাহলে মাইনাস এ মানে -5 হবে, মানে এটা এই জিনিসটা বোঝাচ্ছে। এটা ইউনারি মাইনাস আর এটা বাইনারি মাইনাস। বাইনারি মাইনাস মানে যে দুই পাশে দুইটা জিনিস নিয়ে কাজ করে, যেমন ও, আর ও হচ্ছে শুধু একজনের উপর কাজ করতেছে, ঠিক আছে? গতদিন এটা বলছিলাম মনে হয়, তোমাদের মনে থাকা উচিত। আচ্ছা আচ্ছা, তো এজন্য দুই জিনিস তোমাদেরকে এখন বলি যে ধরো a equal to 2, b equal to 5, c equal to 3। এখন তোমাদেরকে আমি কিছু কাজ দেই, দেখে তোমরা বলো যে এই এক্সপ্রেশনটা কি ভ্যালু দেবে, ট্রু নাকি ফলস? যে a greater than or equal c greater than or equal b, এটা ট্রু দেবে নাকি ফলস দেবে? আমাকে দেখি, সবাই চ্যাটে রেসপন্স করো, সবাই চ্যাটে রেসপন্স করো। a b c এর মান আমি দিয়ে দিছি, এখন এটা কি ট্রু দেবে নাকি ফলস দেবে? কেন যদি একটু এক্সপ্লেইন করতে পারো সবচেয়ে ভালো হতো। আচ্ছা, অনেকে বলছে ট্রু, অনেকে বলতেছে ফলস, বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখি, তাহলে বেসিক্যালি একটু চেক করি যে এই গ্রুপটার মানে এখানে দুইটা কি আছে, ইকুয়াল মানে লেস দেন ইকুয়াল অপারেটর আছে, দুইটা লেস দেন ইকুয়াল অপারেটর আছে। এদের কাজ কি হয়, লেফট থেকে রাইট না, এদের হচ্ছে লেফট থেকে রাইট, ঠিক আছে? এদের লেফট থেকে রাইট। তো লেফট থেকে রাইট যদি হয় তাহলে আগে এই কাজটা হবে, এই কাজটা হলে এখানে কি a লেস দেন ইকুয়াল c, এটা ট্রু না ফলস? এটা ট্রু। তো ট্রু মানে হচ্ছে 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল b,
এটাও কি হচ্ছে, ট্রু হচ্ছে, তাহলে আলটিমেটলি জিনিসটা ট্রু হবে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, বুঝে নাই স্যার। বোঝো নাই? কোন পার্টটা বোঝো নাই বলো দেখি আমাকে। আচ্ছা, স্যার, এই দুটো এখানে- কি বুঝছো? এটা কি বুঝছো যে এখানে দুইটা অপারেটর, এদের অ্যাসোসিয়েটিভিটি হিসাব করতে হবে, সেটা কি বুঝছো? হ্যাঁ স্যার, ওটা হচ্ছে। অ্যাসোসিয়েটিভিটি কি আছে, লেফট থেকে রাইট, তাহলে আগে এটার কাজ হবে তারপর এটার কাজ হবে। এতটুকু বোঝা গেছে? স্যার আচ্ছা, তো তাহলে এই কাজটা আগে হবে। ঠিক আছে, এই কাজটা আগে হবে। এই অপারেটরের কাজ মানে তার দুই পাশে দুইটাকে নিয়ে যে কাজটা আর কি। তো এখন এটা ট্রু নাকি ফলস? 2 লেস দ্যান ইকুয়াল টু 3 ট্রু না? স্যার, এখানে ইকুয়াল আছে না, এটা সমান তো না। তুমি কি লেস দ্যান ইকুয়াল অপারেটরটা ভুলে গেছো? না, এটা তো বলতেছি, এটা সমান তো না, কিন্তু বড় আর কি। আব্দুল্লাহ আউয়াল, না তুমি লেস দ্যান ইকুয়াল অপারেটরটা কি ভুলে গেছো? ওখানে মানে লেস দ্যান ইকুয়াল অপারেটরটা কি করে, যে বাম পাশেরটা যদি ডান পাশেরটা চেয়ে ছোট অথবা সমান হয় তাহলে ট্রু দেয়, বড় হইলে ফলস দেয়। আচ্ছা আচ্ছা স্যার, স্যার। আচ্ছা, মোর অপারেটর সেশনটা দেখিও, সেশন 8 এ আছে ওটা। ঠিক আছে, আচ্ছা, এ লেস দ্যান ইকুয়াল সি, তাহলে এই জিনিসটা কি দেবে, ট্রু দেবে। তো এই ট্রু মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল বি, এটাও কি ট্রু, তাহলে ট্রু আসলো। আচ্ছা, এখন সরি, এই জায়গায় আমি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে দেই, এরপর সবাই একটু চিন্তা করে কথাটা বলবো। সেটা হচ্ছে সি এর মান কি দিলে, সি এর মান কি দিলে এই স্টেটমেন্ট পুরোটা ফলস হবে। সি এর মান কি হলে এই পুরো স্টেটমেন্টটা ফলস হবে। সি এর একটা মান বলো, যে মানের জন্য এই পুরো স্টেটমেন্টটা ফলস হয়। একটা মান, বা ধরো কি ধরনের মান। আচ্ছা, ইনজাম হোসেন একটা লিখছো, তুমি যেটা লিখছো সেটা একটু বসায় দেখো আসলে কি হয়, বা যারা এরকম মান লিখতেছো তারা একটু বসায় দেখো কি হয়। হ্যাঁ, বেশ কয়েকজন লিখছো দেখতেছি, যারাই লিখছো, যেমন মমিত লিখছো, অভিজিৎ লিখছো, তুমি একটু বসায় দেখো এখানে কি হয়, বসায় দেখো মানটা। যেমন একজন লিখলো 1, একজন লিখলো 0, এই 0 আর 1 এগুলো বসায় দেখো, সি এর মান 0 বসায় দেখো কি হয়। আচ্ছা, হ্যাঁ, তাফসিরের অ্যানসারটা ঠিক আছে। রিজওয়ান, তুমি যেটা বলছো এটা তাহলে বসাও, এখানে বসাও। খালেদ কাশিম বসাও, মানটা বসায় দেখো কি হয় এটা। আচ্ছা, একটু চিন্তা করো, এটা আমি তোমরা যারা বলতেছো তারা একটু বসায় দেখো, চিন্তা করে দেখো। আমি এটা একটু তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিই। আচ্ছা, যাই হোক, অ্যান্সারটা হচ্ছে আসলে এখানে সি এর কোনো মানের কারণে এটা কখনো আসলে ফলস আসবে না। সি এর কোনো মানের কারণে এটা ফলস আসবে না, এটা বেসিক্যালি সবসময় ট্রু থাকবে। কেন? তো দেখো, একটু আমরা চিন্তা করি। সি এর মান তুমি এখানে যাই দাও না কেন, সি এর মান যাই দাও না কেন, এই এক্সপ্রেশনটা হয় 0 দেবে অথবা 1 দেবে, তাই না? সি এর মান পজিটিভ দাও, নেগেটিভ দাও, বড় দাও, ছোট দাও, 0 অথবা 1 দেবে। তো এখন 0 হোক আর 1 হোক, সেটা সবসময় বি এর চেয়ে ছোট থাকবে না, কারণ বি এর মান আমি 5 অ্যাসাইন করছি। কথা বোঝা গেছে? 0 হোক আর 1 হোক, বি এর মান সবসময় কি হবে, সরি, বি এর মান সবসময় কি হবে, বড় হবে প্রথমটার তুলনায়। কাজে এখানে কখনোই কি আসবে না, নেগেটিভ আসবে না। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। না বুঝলে বলো। আচ্ছা, আশা করি বুঝছো। তো তাইলে এটা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি তোমাদের অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি আর প্রিসিডেন্সের আইডিয়া ক্লিয়ার। এটা মানে কি মাঝখানে যে কোনো মানই দিই না কেন এটার কোনো কাজে আসবে না? হ্যাঁ, এজন্যই তো আমরা বলছিলাম যে এভাবে জিনিসগুলো না লিখতে। আমরা বলছিলাম কি, এ লেস দেন অর ইকুয়াল এন্ড দিয়ে লিখতে। এন্ড হ্যাঁ, সি লেস দেন ইকুয়াল বি। এটার অ্যান্সার এতদিন পরে নিশ্চয়ই পাইছো তাইলে। ঠিক আছে, তো আমরা এভাবে জিনিসগুলো লিখি। ঠিক আছে, আমরা উপরেরটা ইউজ করতে পারবো না, আমাদের এভাবে লিখতে হবে, কারণ এটার আসলে ওরকম কোনো মিনিং নেই। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আর একটা জিনিস তাহলে দেখাই দিই, সেটা হচ্ছে রাইট টু লেফট অপারেটরের একটা উদাহরণ দিই। যেমন ধরো এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল 0, ততদিন এটা একটা ইউজ করছিলাম, আমার মনে আছে। তো এখানে কি, ফার্স্টে দেখো এটা রাইট টু লেফট, তাহলে এখানে অনেকগুলো ইকুয়াল আছে, অনেকগুলো ইকুয়াল আছে, তাহলে এই ইকুয়ালের কাজ সবার
আগে হবে, কারণ রাইট টু লেফট। তাহলে এটার কাজ যদি সবার আগে হয় তাহলে কি হবে, যে সি এর মধ্যে 0 বসলো, তারপরে কি হবে, যে এই তারপর বি এর মানে বি এর মধ্যে 0 বসবে, তারপর ওই এ এর 0টা মধ্যে দিন বসবে। তারপর এটা এ এর মধ্যে বসবে, মানে ডান পাশ থেকে আসছে। তো এটা স্যার, এটা logic- আবার একটু বলেন তো স্যার। স্যার, এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর লাস্ট হ্যাঁ, একটা? এটা অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি, a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু 0। তাহলে ফার্স্টে কোনটা কাজ হবে, ফার্স্টে হচ্ছে যে c ইকুয়াল টু 0, তাহলে 0টা c এর মধ্যে বসলো, ঠিক আছে। তাহলে স্যার লেফট থেকে কেন কাজ হবে স্যার? রাইট থেকে, রাইট থেকে, স্যার রাইট থেকে কেন কাজ হবে? রাইট থেকে কাজ না হয়ে লেফট থেকে হইলে, ধরো বি এর মধ্যে যে এর মান বসবে, তারপরে মানে কি মান বসবে স্যার একটু, কোশ্চেনে কি আমাদেরকে বলে দেওয়া হবে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর করতে হবে নাকি এরকম কিছু স্যার? এখানে তুমি কোয়েশ্চেন কেন চিন্তা করতেছো, তুমি এটা বুঝাটা হচ্ছে তোমার জন্য মেন। কোয়েশ্চেন টেশন এগুলো কি কথা বলবো, এই ধরনের কথাবার্তা বলবো না। তুমি বুঝতেছো কিনা দেখো, যে অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট থেকে লেফটে কি করে, কাজ করে। যদি এক লাইনে একাধিক অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে তাহলে রাইট টু লেফট কাজ হয়ে যায়। ওভাবে চিন্তা করবা জিনিসগুলো, কোয়েশ্চেন টেশন এগুলো কি জিনিস, মানে তুমি এখানে মানে পরীক্ষা ভুলে যাও, পরীক্ষা চিন্তা করতে হবে। তুমি স্কিল ডেভেলপ করতে পারলে পরীক্ষায় অটোমেটিক্যালি নাম্বার আসবে। আচ্ছা, তো তাহলে রাইট টু লেফট কাজ করে, তো এটা আসলে লজিক্যাল, কিন্তু কারণ লেফট থেকে রাইট কাজ করলে কিভাবে কাজ করবে এটা তো আসলে ডিফাইন করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। যে বি এর মান এর মধ্যে বসবে, তাহলে বি এর মান কি আছে, কিছু তো দিলাম না এখন, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে কি রাইট টু লেফট কাজ করে। আর আরেকটা জিনিস দেখবা, এটাও আসলে লজিক্যাল, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরটা সবার পরে কাজ করে, আগে সব কাজ হয়ে যায়, তারপরে এসে অ্যাসাইনমেন্টের কাজ হয়। এটাও আসলে লজিক্যাল, কারণ আমি যদি বি প্লাস সি প্লাস ডি মাইনাস ই এরকম দিই, ধরো এই কাজগুলো করার আগেই সে এদিকে বসায় দিল, তাহলে একটা ক্যাওস তৈরি হয়ে যেত না। তো এই কারণে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রেসিডেন্স সবার পরে রাখা হয়েছে, যে আগে যা যা হিসাব নিকাশ করা সব হয়ে যাবে, তারপরে ওইটা কি এখানে অ্যাসাইন হবে। তো যাই হোক, এগুলো জাস্ট কিছু লজিক্যাল চিন্তা ভাবনা করা আর কি, যদি তুমি করতে চাও। তবে তুমি আপাতত এতটুকু বুঝলেই হবে যে অপারেটরের প্রেসিডেন্স কি জিনিস আর এলসিডিপিডি কি জিনিস। প্রেসিডেন্স মানে হচ্ছে কিছু প্রেসিডেন্স গ্রুপ থাকে, যে গ্রুপটা উপরে থাকে তার কাজটা আগে হয়। আর এসসিডিভিটি কি জিনিস, একই প্রেসিডেন্স গ্রুপের একাধিক অপারেটর যদি পাশাপাশি থাকে একই এক্সপ্রেশনের মধ্যে, তাহলে কোন কাজটা আগে হবে, কি বামেরটার কাজ আগে হবে নাকি ডানেরটার কাজ আগে হবে, ঠিক আছে। এই আর কি। তো এগুলো মোটামুটি সবগুলো ল্যাঙ্গুয়েজেই কাছাকাছি সেম। তো এগুলো ছাড়া আরো অনেক অপারেটর আছে, শুধু সিতেও আরো অনেক অপারেটর আছে, তো ওগুলো আমরা পরে টাইম টু টাইম ইনশাআল্লাহ যখন দরকার হবে তখন দেখবো। আর আরেকটা হচ্ছে, যেমন ধরো পাইথন টাইথন ওখানে যখন কাজ করবে দেখবা যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক অপারেটর আসতেছে, তো ওগুলো তখন আশা করি আস্তে আস্তে মানে তখন বুঝতে পারবে যে কোনটার কাজ আগে হয় পরে হয়, কেন হয় কেমনে হয়। তো জাস্ট তোমার তাহলে চেক করে দেখতে হবে যে প্রেসিডেন্স গ্রুপটা কি আর অ্যাসিডিভিটিটা কিরকম, এটা চেক করে দেখলেই তুমি বুঝতে স্যার পারবে। সাউন্ড বেশি আটকে আসতেছে। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে মূলত আমরা টপিকটা বুঝলাম, আমাদের এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, তবে আমাদের বুঝতে হবে। আর আরেকটা বিষয়, তোমাদের এখানে কিন্তু লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, তোমরা ইচ্ছা মতো ব্রেকেট ইউজ করতে পারো। তো এখন এটা শিখে ফেলছি তাই আর ব্রেকেট ইউজ করবো না, ঠিক আছে। এগুলোকে মানে আমি একদম মানে কি অপারেটর নিনজা হয়ে যাব, সবগুলো একদম পারফেক্টলি ইয়া করবো, প্রেসিডেন্স অ্যাসিডিভিটি ইউজ করবো, দরকার নাই। যেমন এন্ডের অ্যাসিডিভিটি প্রেসিডেন্স যে উপরে অরেরটা যে নিচে, এটা আমি ভুলে যাই প্রায়। তো দরকার কি আমার রিস্ক নেয়ার, আমি যখন দরকার আমি ব্রেকেট ইউজ করে ফেলবো, এগুলো মন থাকলে ভালো, মন না থাকলে ব্রেকেট ইউজ করবো, সমস্যা নেই, ঠিক আছে। এবার আসি লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন অলরেডি আমরা জানি, এবং আমরা প্রচুর লাইব্রেরি ফাংশন অলরেডি পড়ছি। দেখি তোমরা সবচেয়ে বেশি কোন লাইব্রেরি ফাংশনটা ইউজ করছো, আমাকে একটু লিখে দাও তো, সবাই লিখো সবচেয়ে বেশি কোনটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তোমরা অনেকে stdio লিখতেছো, math.h লিখতেছো, ওগুলো লাইব্রেরি ফাংশন না, ওগুলো হচ্ছে লাইব্রেরি। যেমন উপরে যেটা আছে এগুলো হচ্ছে লাইব্রেরি, আর ফাংশন হচ্ছে যে ধরো math.h এর মধ্যে কি আছে, অ্যাপস আছে, sqrt আছে, এগুলো হচ্ছে ফাংশন, যেটাকে আমি কল করি ওটা হচ্ছে ফাংশন। আর উপরে যেটা ইনক্লুড করতেছি ওটা ইটসেলফ লাইব্রেরি। তো সবচেয়ে বেশি তোমার কি মনে হয় কোনটা ইউজ করছো, ওটা লিখো দেখি। আচ্ছা, অনেকে লিখতেছো অ্যাপস, অনেকে লিখতেছো পাও, তবে আমার মনে হয় তোমরা সবচেয়ে বেশি ইউজ করছো প্রিন্টএফ, স্ক্যানএফ এর চেয়েও প্রিন্টএফ বেশি ইউজ করছো। আচ্ছা যাই হোক, প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো লাইব্রেরি ফাংশন, ঠিক আছে, আচ্ছা ব্যাপার না, একটু কনফিউজ করার জন্য বলছিলাম ওটা। তো দেখো আমাদের এরকম কিছু লাইব্রেরি ফাংশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই ফাংশন গুলো আছে এখানে, তো ফাংশন গুলো দেখো এখানে কি বুঝাচ্ছে, একটু ভালো মতো খেয়াল করো, ওইটার লেখার দরকার নেই, একটু খেয়াল করো। এখানে অ্যাপস, তারপর দেখো এখানে আই লিখছে, এখানে ডি লিখছে, এখানে ডি লিখছে, এখানে আবার D1 D2 লিখছে,
ঠিক আছে? এটার মানে কি, আই মানে হচ্ছে ইন্টিজার, ডি মানে হচ্ছে ডাবল, D1 D2 মানে হচ্ছে যে দুইটা ডাবল। ঠিক আছে? আচ্ছা, অ্যাবস ফাংশনটা যখন আমরা কল করি তখন এখানে আমরা একটা ইন্টিজার দেই। এই ইন্টিজারটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সে কি তার পজিটিভ ভ্যালুটা রিটার্ন করে। তোমরা আশা করি এই জিনিসটা জানো, অ্যাবস 3.5 তুমি যদি দাও তাহলে কি রিটার্ন করবে? শুধু 3 রিটার্ন করবে, তাই না? কারণ সে 3.5 এটাকে 0.5টাকে বাদ দিয়ে দেবে, শুধু 3টা নিয়ে কাজ করবে। ও মানে কি দশমিক সংখ্যা নিয়ে কাজ করে না। দশমিক সংখ্যার জন্য আমরা বলছিলাম কি আছে, ফ্যাবস আছে, অ্যাবস ফ্যাবস এগুলো ফার্স্টের দিকে পড়াইছিলাম। তাহলে অ্যাবস তুমি যদি -3.5 দাও তাহলে সে 0.5টা বাদ দিয়ে দেবে, আর -3 এর অ্যাবস যেটা সেটা তোমাকে রিটার্ন করবে, 3 রিটার্ন করবে। তাহলে ও তোমাকে যেটা রিটার্ন করতেছে সেটা কি, একটা ইন্টিজার, আর ও যেটা নিচ্ছে সেটা কি, একটা ইন্টিজার। এবার এফ মোড চিন্তা করো, এফ মোড দিয়ে তোমাদের অনেককে আমি ভেবে ধরাশায়ী করছিলাম। আচ্ছা, তো এফ মোডে দেখো যে ওকে আমি দুইটা ডাবল দেই, আর ও করে কি, ওই দুইটা ডাবলের মডুলাসটা রিটার্ন করে। তাহলে রিটার্ন যেটা করে সেটাও একটা ডাবল। ওকে তুমি যেটা পাঠাচ্ছ সেটাও একটা, এখানে দুইটা ডাবল পাঠাও আর তোমাকে একটা ডাবল রিটার্ন করে। তাহলে এই কলাম দুইটা বুঝতে পারছো কি জিনিস, বা এই এখানে আইডি যেগুলো লিখছে আর এখানে ডাবল যেটা লিখছে, এগুলো কি বুঝতে পারছো কি জিনিস? জি স্যার। যেমন ধরো পাওতে তুমি দুইটা ডাবল পাঠাও, সেও একটা ডাবল রিটার্ন করে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তাহলে রিটার্ন টাইপ, এটা হচ্ছে বেসিক্যালি রিটার্ন টাইপ, আর এটা হচ্ছে তোমার কি ফাংশনের এখানে এই প্যারামিটার গুলো কি ধরনের হবে সেটা বুঝেছে, কয়টা প্যারামিটার এবং প্রত্যেকটা প্যারামিটার কি ধরনের সেটা বুঝেছে। এবার আসি, আমাদের কিছু ফাংশন এখানে ইম্পর্টেন্ট। যেমন ধরো, ইম্পর্টেন্ট বলতে হচ্ছে যে আসলে মানে যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি ওরকম আর কি। আমাদের এখানে সব ফাংশন তো ওরকম ফ্রিকোয়েন্টলি লাগে না, যেগুলো লাগে ওগুলো জাস্ট একটু দেখলেই হয় আর কি। তো আমরা জাস্ট এগুলো জেনে রাখবো যে এই ধরনের ফাংশন আছে আর এগুলো এভাবে কাজ করে, মুখস্থ রাখার দরকার নেই তোমার। এমন না যে এগুলো গো করে মুখস্থ করতে হবে, অ্যাপস এটা কাজ করে, দরকার নেই। তুমি জাস্ট জেনে রাখবা যে অ্যাপস নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, কস নামে একটা ফাংশন আছে, টেন নামে একটা ফাংশন আছে, সাইন নামে একটা ফাংশন আছে, আর ওরা ডিগ্রি নিয়ে কাজ না করে রেডিয়ান নিয়ে কাজ করে, এগুলো জেনে রাখবা। আর পরে যখন ইউজ করার দরকার হবে তখন তুমি নেট সার্চ করে করে করবা। ফ্রিকোয়েন্টলি যদি তুমি প্রবলেম সলভ করতে থাকো এগুলো অটোমেটিক্যালি তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আসি, অ্যাপস এটা আমাদের লাগবে, এগুলো আমরা ইউজ করি, এটা বলার দরকার নেই আশা করি। আমি এখানে দুইটা ফাংশন নিয়ে একটু কথা বলবো, সিল আর ফ্লোর, একটু পরে ইনশাআল্লাহ কথা বলবো। তারপর কস, এই ফাংশনটা আমাদের লাগবে। কস করে কি, তুমি এখানে কসের মধ্যে যদি একটা মান দাও তাহলে সে তোমার কি তার কোসাইন ভ্যালুটা রিটার্ন করে। ঠিক আছে? তারপরে সাইন আছে তেমনি ভাবে, আর হচ্ছে টেন, কট সেক এগুলো নাই। কট সেক কি লাগে? কস সাইন পাইলে, টেন পাইলে কট সেক পেয়ে যাবে না, জি স্যার। 1/cos 1/sin এটা দিয়ে পেয়ে যাবে, তাহলে ওগুলো দরকার নেই আমার। আচ্ছা, EXP টা আমাদের লাগে। EXP মানে হচ্ছে কি, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার এক্স, এটা তুমি বের করতে চাও। ই টু দি পাওয়ার এক্স হয়তো তোমাদের এখন লাগবে না, পরে এগুলো লাগবে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স হয়তো বের করতে যাচ্ছ, তখন তুমি EXP ফাংশনটা ইউজ করতে পারো। EXP x এরকম যদি দাও তাহলে ই টু দি পাওয়ার এক্স এর মানটা বের করে দেবে। ঠিক আছে? এর কাজকর্ম এখনো তোমরা খুব বেশি করো নাই, আস্তে আস্তে ম্যাথে যখন যাবা তোমাদের ম্যাথ গুলো করলে দেখবে যে এর অনেক কাজ আছে, মানে অনেক জায়গায় অনেক সিগনিফিকেন্স আছে। তো আচ্ছা, যাই হোক, এবার আসি। তারপরে এফ মোড আমরা দেখছি, এগুলো ফ্যাবস কিছুক্ষণ আগে বললাম। তারপরে ধরো লগ ফাংশনটা আমাদের কাজে আসে। লগ এটা হচ্ছে ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ মানে হচ্ছে লগ ই বেসড এক্স এরকম টাইপের আর কি। ই বেসড লগ কি জিনিস এখন বুঝাবো না, পরে দেখি কোন একদিন বুঝাবো না। বা সেকেন্ড সেমিস্টারে যদি তোমাদের সাথে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সটা পাই তাহলে তখন হয়তো এগুলো দেখা হচ্ছে। আচ্ছা, তারপরে র্যান্ড ফাংশন, এটাও একটু দেখে রাখলে ভালো। এসকিউআরটি তো আমরা জানি, এসরেন্ট জিনিসটাও একটু দেখে রাখতে পারি। ও স্ক্যানএফ প্রিন্টএফ এগুলো তো আছেই। তারপর টু আজকে টু লোয়ার টু আপার এগুলো সম্পর্কে আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ, এই তিনটা। তারপর টেন সেক এগুলো নিয়ে একটু কথা বলবো। তো মোটামুটি এই ফাংশনগুলো আমাদের আসলে কম বেশি ইউজ করা হয়েছে। ঠিক আছে? এই কসেজ জিনিসটা হয়তো ইউজ করি নাই, তো এগুলো হয়তো এখন তোমাদের লাগবে না এরকম আর কি। তো আমরা দেখি ফার্স্টে সিল ফ্লোর, এই দুইটা ফাংশন, আরেকটা ফাংশন আছে রাউন্ড। এই তিনটা ফাংশন নিয়ে একটু কথা বলি, সিল ফ্লোর আর রাউন্ড, এই তিনটা ফাংশন নিয়ে ফার্স্ট একটু কথা বলি। আমি এখানে লিখি, আমি একটা সংখ্যা রেখা আগে, তোমার সংখ্যা রেখা তো এতদিন সিট দেখছিলাম, এখন কাইট কেন হয়ে গেল? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই।
-1 -2, তার মানে এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ। 1 2 3 0। আচ্ছা, তোমরা কি রাউন্ড জিনিসটা ছিল? রাউন্ড ধরো আমি বললাম 3.5, তো 3.5 কে যদি তুমি রাউন্ড করো, মানে এই দশমিকের পরেরটা বাদ দিয়ে দাও, এখানে নিয়ে আসো, তাহলে কি হয়? আচ্ছা 3.9 দেই ফার্স্ট। 3.9 কে রাউন্ড করলে কি হয়? 4 হয়ে যায় না? এই তো 3 এর পরে 5 বা 5 এর বেশি আছে, তাহলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে না? জি স্যার। এটাই রাউন্ড। জি স্যার। আচ্ছা রাউন্ড তাহলে রাউন্ড 3.1 দিলে কি হবে? 3 হবে। 3 হবে। আচ্ছা রাউন্ড 5 দিলে কি হবে? তাও 3 হবে। না 4 হয়, 5 বা 5 এর বেশি হলে, গ্রেটার দ্যান ইকুয়াল 5 হলে কি করে দেবে? উপরেরটাতে নিয়ে যায়। তাহলে রাউন্ড সবাই বুঝছো না? জি স্যার। জি স্যার। রাউন্ড নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আচ্ছা আমরা যদি একটু সংখ্যা রেখায় জিনিসটা দেখি, তাহলে এরকম যে যেমন ধরো আমি এদিকে 1.5 দিলাম, তাহলে কি হবে? এই 2 তে নিয়ে যাবে। এটা আমি সংখ্যা রেখাটা এভাবে আঁকছি, এটাকে তুমি এভাবে আঁকছি যেন একটু চিন্তা করতে সুবিধা হয়, সিল ফ্লোর গুলো যখন পড়াবো তখন বুঝবা। আচ্ছা, তো উপরের দিকে উঠে দেবে, আর যদি 1.1 হইতো তাহলে কি হইতো? নিচের দিকে, অর্থাৎ যেখানে সংখ্যাটা আছে তার ক্লোজেস্ট যে ইন্টিজারটা ওটাতে নিয়ে যায়, তাই না? তার ক্লোজেস্ট ইন্টিজারটাতে নিয়ে যায়। 1.1 আছে, তার ক্লোজেস্ট ইন্টিজার, ক্লোজেস্ট পূর্ণ সংখ্যা কি আছে? 1.1 এর 1 আছে, 1 এর দিকে নিয়ে গেল। 1.9 যদি হইতো, 1.9 এর ক্লোজেস্ট ইন্টিজার কি? 2, তাহলে উপরে উঠে দিত। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। তাহলে রাউন্ড কি করে? ক্লোজেস্ট ইন্টিজার দিকে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে রাউন্ড হচ্ছে যে তোমার ক্লোজেস্ট ইন্টিজার, বলা যায় যে ক্লোজেস্ট ইন্টিজার রাউন্ড। ঠিক আছে? আচ্ছা, তো রাউন্ড গেল। এবার আমরা ধরো রাউন্ড তো দেখলাম, এখন আচ্ছা ভালো কথা, তাহলে রাউন্ড অফ 4 কি হবে? 4ই হবে না? 4 হবে। কারণ কোন একটা জিনিস, এটা তো দশমিকের পর আর কিছু নাই, তাহলে যা আছে তাই থাকবে। ঠিক আছে? সেটা কেন? এবার আসি ধরো ফ্লোর আর সিল, এই দুটো জিনিসে, ফ্লোর আর আরেকটা হচ্ছে যে সিল। এই দুটো জিনিস ফার্স্টে ফ্লোর দেখি। ঠিক আছে? ফ্লোর জিনিসটা কি ওটা একটু দেখি। এটাকে তুমি একটা বিল্ডিং এর মতো এখন কল্পনা করো, পুরো সংখ্যা রেখাটাকে একটা বিল্ডিং এর মতো কল্পনা করো। এই বিল্ডিং এর এগুলো এক একটা ফ্লোর, 0 এটা একটা ফ্লোর, 1 এটা একটা ফ্লোর, 2 এটা একটা ফ্লোর, এভাবে চিন্তা করো। ফ্লোর করবে কি? উপরে নিচে যারা ভাসতেছে তাদেরকে মাটিতে নামায় নিয়ে আসবে। উপরে নিচে কেউ যদি ভাসে তারা মাটিতে নামায় নিয়ে আসে। অর্থাৎ যেমন ধরো আমি একটা সংখ্যা চিন্তা করি যে 1.5, তাহলে ও তো ভাসতেছে, ওরা আমি তাহলে কি করব? মাটিতে নামায় দেবো। তাহলে ও কোথায় চলে আসবে? 1 এ চলে চলে আসবে। আসবে। তারপরে ধরো 1.9, এরাও কি করব? ফ্লোরে নামায় নিয়ে যাবো। নামায় দেবো। কাজ হচ্ছে ফ্লোরে নামায় দেওয়া। তাহলে কিসে চলে আসবে? 1 এ চলে আসবে। তাহলে আমি যদি ফ্লোর করি 1.5 কে করি বা 1.9 কে করি বা 1.1 কে করি, কি আসবে? 1 আসবে। ফ্লোর মানে হচ্ছে তার নিচ তলায় নামায় দেয়, মানে মাটিতে নামায় দেয়। ঠিক আছে? ফ্লোর 1.9 করলাম, তাহলে 1 ই আসবে। বুঝা গেছে? আচ্ছা 1 কে যদি ফ্লোর করি, তাহলে ও তো অলরেডি মাটিতেই আছে। 1 এ ও তো অলরেডি মাটিতেই আছে, তাহলে ও মাটিতেই থাকবে। ঠিক আছে? তাহলে ফ্লোর অফ 1 এটা কি হবে? 1 ই হবে। 1 অলরেডি মাটিতেই আছে, তাহলে আর মাটিতে কি নামাবো? ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার ফ্লোর সে নিজেই, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্লোর গেল। তাহলে তোমাদেরকে একটা জিজ্ঞেস করি, তোমরা আমাকে চ্যাটে বলো দেখি, এই রেখাটা কি? 0 -1, এটা -1.5 বলা যায় না? এটার ফ্লোর কি হবে? আমাকে সবাই চ্যাটে লিখে দাও, এটার ফ্লোর কি হবে? স্যার কোশ্চেনটা আবার একটু বলুন। -1.5 এর ফ্লোর কি হবে?
আচ্ছা, অনেকে অনেক কিছু বলতেছো, -1 -2 অনেক রকম কথাবার্তা আসছে, আবার অনেকে 1 2 ও বলে ফেলছো, আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, এখন বেশিরভাগই দেখি -1 বলতেছো। আচ্ছা, তোমরা এখানে নিজেদের ইনস্টিংক্টটাকে আর মানে তোমরা এখানে মনে করতে যে আমি কিছু একটা জিজ্ঞেস করলে এখানের মধ্যে একটা প্যাচ থাকবে এরকম কিছু, এরকম তো না। বেসিক্যালি যেটা বলছো এটাই, এভাবে চিৎ করে লিখছি, যেটা দেখতেছো এটাই নিচে নামাই দেবা, -2ই হবে, -2ই হবে, মানে নিচে নামাই দেবা, নিচে নামাই দেবা, তাহলে -2ই হবে, ঠিক আছে। এখানে মানে আমি যে কিছু একটা জিজ্ঞেস করলে এখানে একটা প্যাচ থাকবে আমার তো মানে হতেই হবে এরকম না, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে -2 হবে, বুঝে গেছে জিনিসটা। ফ্লোর অফ -1 = -2, মানে তুমি একটা তাহলে এখানে চিন্তা করবা, যে এখানে একটা সংখ্যা রেখা চিন্তা করবা, যে সংখ্যা রেখাটাতে কি হচ্ছে, সংখ্যা রেখাটাতে আমি ওই মানে তোমার নিচের ফ্লোরে নামাই দিচ্ছি, সংখ্যাটাকে নিচের ফ্লোরে নামাই দিচ্ছি। এটার একটা ম্যাথমেটিক্যাল খুব গুরুগম্ভীর একটা ডেফিনেশন আছে, যে দ্য লার্জেস্ট ইন্টিজার ফ্লোর অফ x = হচ্ছে যে দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল x। এটা পড়লে কিছুক্ষণ তব্দা হয়ে বসে থাকতে হয়, যেটা আসলে কি বুঝাতে চাইছে। এটা দেখো তো, আমি পজিটিভটা নিয়ে চিন্তা করি, যেমন ধরো 1.5, যেটা 1.5 এর চেয়ে ছোট বা সমান সবচেয়ে বড় ইন্টিজার। 1.5 এর চেয়ে ছোট বা সমান ইন্টিজার কি কি আছে? 1 আছে, 0 আছে, -1 আছে, -2 আছে। এদের মধ্যে সবচেয়ে বড়কে এই 1। তো 1.5 এর নিচে সবচেয়ে যে ইন্টিজার গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড়টা, সেটাই হচ্ছে ফ্লোর। এই জিনিসটা বোঝা গেছে? দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল x, এটা হচ্ছে ফ্লোর। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। তাহলে আমরা আশা করি এই জিনিসগুলো বুঝলাম, এখানে আশা করি কারো কোনো সমস্যা নেই। ফ্লোর কি জিনিস, তো তাহলে আমি কোশ্চেন করলে ওখানে একটা প্যাচ থাকবে, এরকম চিন্তা করার কোনো দরকার নেই আর কি। আমি সহজ সরল মানুষ, সহজ সরল প্রকাশ ভঙ্গি আমার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, স্যার সেই হিসাবে -2 থেকে -1টা বড় না স্যার? কই? স্যার -1.5 এর ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু -1.5 এর চেয়ে দ্য লার্জেস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়াল বললাম না, ও আচ্ছা। মানে এটা হচ্ছে ছোট বা সমান হইতে হবে। তো তো এটা হচ্ছে ছোট, তো -2 আছে, -3 আছে, -4 আছে, ঠিক আছে। ও আচ্ছা, তো জি স্যার। আচ্ছা, তার মানে ভাই তোমার এত প্যাচে যাওয়ার দরকার নেই, তুমি এভাবে মানে মানে কাইট করে একটা সংখ্যা রেখা রেখে ফেলবা, তারপর ওটা কোথায় বসা উচিত সেটা বসাবা, তারপর চিন্তা করে দেখবা যে উপরে বসেন, মানে নিচে নামাই দিলে কোথায় যায়, ঠিক আছে। তুমি বেসিক্যালি এটা মাথায় রাখবা, সংখ্যা রেখার জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, মানে একটা বিল্ডিং চিন্তা করতে পারো। আচ্ছা, ফ্লোর গেল, এবার আসে সিলে। তাহলে সিল হচ্ছে কি? ফ্লোরের উল্টা। সিল হচ্ছে ফ্লোরের উল্টা, -1 -2। তাহলে আমি যদি এটাকে এভাবে একটু ম্যাথমেটিক্যাল টার্মে লিখি, তাহলে সিলটাকে কি বলতে পারি? সিল অফ এক্স, দা তোমার কি বলা যায়, দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল এক্স। আচ্ছা, বাদ দাও, আগে আমি কিছু এক্সাম্পল দেখি। 1.5, এটার সিল কি হবে? উপরে তুলে দেবো, ছাদে তুলে দেবো, ছাদে তুলে দেবো, তাহলে 2 তে চলে যাবে। বোঝা যাচ্ছে? স্যার ফ্লোরের উল্টা, হ্যাঁ, ফ্লোরে যেমন মাটিতে নামাই দিয়েছিলাম, সিলে হচ্ছে কি করব? ছাদে মাথার উপর ফেলবো। উপরে তুলে দেবো। তাহলে 1.9 এটা কি হবে? তাও 2 হবে। সিল অফ 1.9 কি হবে? তাও 2 হবে, ঠিক আছে। মানে তোমার যেখানে থাকুক না কেন তার উপরের ইন্টিজারটাতে পাঠাতে পারবে। তাহলে 0.1 এটা কি হবে? উপরে তুলে দেবো, এই 1 এ নিয়ে আসবে, ঠিক আছে। 0.1 এটার উপরে তুলে 1 এ নামাই দেবো। সিল অফ 0.1 এটা হচ্ছে কি? 1 হবে। তাহলে এবার এটাকে তোমরা বলো যে -1.5, সিল অফ -1.5 কি হবে? দেখি সবাই চ্যাটে বলো। ওমা, এখন দুজন 2 বলছে, কাহিনী কি? 2 কই আসলো আবার? 2 কোত্থেকে আসলো? যারা 2 বলছো তারা বলতো কাহিনী কি? ইরফানুল করিম বলো তো দেখি, 2 কেন বললো? -1.5, মানে উপরে তুলে দিয়ে বলছেন না, রাউন্ড ফিগার করে দিবেন। -1.5 তো এখানে, -1.5 এর উপরে কোন ইয়াটা আছে? সরি স্যার, মানে আমি স্যার 1.5 এর জন্য আচ্ছা আচ্ছা, বুঝছি, তাইলে তোমরা 1.5 মনে করছো। আচ্ছা, -1.5 এর সিল তাহলে কি হবে? -1 হবে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু এটা বলো, যে আমি যদি 1 এর সিল করি তাহলে কি আসবে? 1 এর যদি সিল করি, সিল অফ 1
ওয়ানই আসবে। ওয়ানই আসবে, কারণ ওইটা অলরেডি একটা সিলিং এ আছে, অলরেডি একটা কিসে আছে, ওটা অলরেডি একটা ছাদেই আছে, তার আর ছাদে তোলার দরকার নেই। ঠিক আছে, -1 কোন একটা পূর্ণ সংখ্যার সিল ও নিজেই, কোন একটা পূর্ণ সংখ্যার সিল কি সে নিজেই। বুঝা গেছে তাহলে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা সিলের ডেফিনেশন যদি দিতে চাই, সিল অফ এক্স, এটা আমরা কি বলতে পারি? দ্য স্মলেস্ট ইন্টিজার, তারপরে হচ্ছে কি তোমার গ্রেটার দেন অর ইকুয়াল কি এক্স, দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দেন অর ইকুয়াল এক্স, এটাই হচ্ছে সিল অফ এক্স। তো সিল অফ এক্স হচ্ছে কি দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দেন অর ইকুয়াল এক্স। তার মানে কি 1.5, এটা যদি চিন্তা করি 1.5 এর উপরে the smallest integer greater than or equal x, তো greater or equal x কি কি ইন্টিজার আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে 1.5 এর উপরে। তো তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে 2। ঠিক আছে, ওটা আসবে। তো এই গেল তাহলে সিল, ফ্লোর, এগুলোর হিসাব। তাহলে সিল, ফ্লোর, রাউন্ড এগুলোর জন্য সরাসরি তিনটা ফাংশনই আছে। রাউন্ডের জন্য আছে তোমার রাউন্ড নামে একটা ফাংশন, ম্যাথ.h এর মধ্যে আছে রাউন্ড এক্স, এটা ইউজ করতে পারো। ফ্লোরের জন্য আছে তোমার ফ্লোর এক্স, এরকম দিতে পারো। এক্স মানে হচ্ছে তুমি একটা ডাবল এখানে দেবে আর কি, ডাবল। আর সিলের জন্য আছে সিল এক্স। এই তিনটা ফাংশন চাইলে ইউজ করতে পারো, সিল, ফ্লোর, রাউন্ড, এগুলো ম্যাথ.h এর মধ্যে আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই একটা বিল্ডিং এর মতো, বিল্ডিং এর একটা তোমাদের কয়েকটা তলা আছে, এরকম করে তুমি একটা সংখ্যা রেখা চিন্তা করতে পারলে জিনিসটা হয়ে যাবে, সিল, ফ্লোর এগুলো হয়ে যাবে। আর তুমি যদি এই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন গুলো মনে রাখতে পারো বা এখানে এই ডেফিনেশন গুলো মাথায় রাখতে পারো তাহলে তো ভালো। আচ্ছা, যেমন আমি একটা ধরো এক্সাম্পল এখানে দেখা দিই যে ডাবল ইকুয়াল টু 3.5। তাহলে আমি সরাসরি ধরো প্রিন্টএফ এ দিয়ে দেই, সরাসরি প্রিন্টএফ এ ধরো পার্সেন্ট এলএফ সিল, ওকে, এরকম চাইলে আমি দিতে পারি। তারপর আমি ফ্লোর ইউজ করতে পারি, আমি রাউন্ড ইউজ করতে পারি। এগুলো যদি আমি রান করি তাহলে দেখো সিল আসবে কত 4, ফ্লোর আসবে কত 3, আর রাউন্ড আসতেছে কত 4। তো রাউন্ড তো 3.5 এর 4 হবে, ঠিক আছে। আর 3.9 যদি দেই তাহলে দেখবা সেমই আসতেছে 4, 3, 4। যদি এবার 3.1 দিই তাহলে রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, রাউন্ডটাকে এবার 3 তে নামায় নিয়ে আসবে। এগুলোর জন্য আমি ম্যাথ.h টা এখানে ইনপুট করব, ঠিক আছে। আচ্ছা, তো ফ্লোর, সিল, রাউন্ড এরা ইনপুট নেবে দশমিক, তোমাকে রিটার্নও করবে দশমিক, মানে ডাবল। ইনপুট নেবে ডাবল, রিটার্নও করবে ডাবল। আশা করি এটা বোঝা গেছে। এবার আসি যে সাইন ফাংশন আর কস ফাংশন এগুলোতে। তো সাইন ফাংশন, কস ফাংশন এগুলো নরমালি আমরা ইউজ করতে পারি। তো দেখি সাইন 90 ডিগ্রির মান কত? 1 স্যার। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। 1 স্যার। প্রিন্ট করি এখানে প্রিন্টএফ %lf sin 90, তুমি এখানে 90.00 লিখতে পারো, এটা দশমিকে নাই। তো কি আসে দেখি, 1 আসে নাকি? ও বাবা রে বাবা, এটা আবার কি জিনিস? তোমরা কি সাইন 90 ডিগ্রির মান ভুলে গেছো? এগুলো মনে রাখতে হবে। তো 1 না মনে হচ্ছে নাকি? আচ্ছা না, সাইন 90 ডিগ্রির মান 1, ঠিক আছে। তবে ব্যাপারটা হচ্ছে সে এখানে রেডিয়ানে ইনপুট নেয়, রেডিয়ানে নেয়। রেডিয়ান জিনিসটা মনে আছে? ওই বৃত্তের মানে কি, একটা বৃত্ত তার কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে, ওরকম একটা বিষয় ছিল না? জি ওটা স্যার। থেকে আমরা কি বলতে পারি? যে 1 ডিগ্রি সমান কি বলতে পারি? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এরকম না বলা যায় নাকি? এরকম একটা কি বলা যায় তো মনে হয়, তাই না? 180। আচ্ছা, মানে কারণ 2 পাই সমান হচ্ছে যে মানে 180 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই, তাহলে সরি 360 ডিগ্রি মানে হচ্ছে তোমার 2 পাই, তাহলে 1 ডিগ্রি সমান কি হয়? পাই বাই 180। আচ্ছা, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তো তোমার এখানে কিসের দিতে বলতেছে? রেডিয়ানে দিতে বলতেছে। তাহলে তোমার এখানে তোমার তো জানা আছে জিনিসটা ডিগ্রিতে, তাহলে জিনিসটাকে কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো রেডিয়ানে কনভার্ট করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইনটু পাই ডিভাইড বাই 180 দিতে হবে, তাহলে কাজ করবে। আর পাই কি জিনিস? পাই হচ্ছে এটা। আমি ধরো 3.1416 দিয়ে করি, তাহলে কি আসে দেখি, 1 আসে, ঠিক আছে। এটা আসলে 1 আসা উচিত ছিল না,
ঠিক আছে, দশমিকের পর 10 ঘর প্রিন্ট করি কি হয় দেখি। 1 আসতেছে দেখা যায়। যাই হোক 90 ডিগ্রি না দিয়ে তাহলে দেখি 0 হাফ 30 ডিগ্রি দিই। দেখো এখানে লাস্টে গিয়ে কিছু গোলমাল হয়ে যাচ্ছে, তো পায়ের মানটা আরেকটু বেটার নিতে হবে, ঠিক আছে। 1415.2654 ধর আরেকটু বেটার নিই, তাহলে দেখবে যে এবার আবার 0.55 আসতেছে। আবার লাস্টে গিয়ে সমস্যা হচ্ছে, তো পায়ের মান তাহলে আরো বেটার নিতে হবে। আচ্ছা, আরো বেটার নেওয়া তোমরা নেট থেকে কপি করে নিতে পারো, অথবা আমরা সাধারণত যেটা করি 2 ইন্টু একস 0। এটা কি জিনিস বোঝাবো? এটা দিলে পায়ের মান তোমার কত 15 ঘর পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায়। কি জিনিস বোঝাবো না, কারো ইচ্ছা থাকলে নিজেরা বুঝে নিও, একস কি জিনিস দেখে নিও। আচ্ছা, তাহলে মূল এখানে যেটা আমার বোঝার বিষয় ছিল সেটা হচ্ছে কি, সাইন কস এই ফাংশন গুলো যে প্যারামিটারটা নেয় সেটা কিসে নেয়? রেডিয়ানে নেয়, ঠিক আছে, রেডিয়ানে নেয়, ঠিক আছে। তো তাহলে আমরা যদি ডিগ্রি দিতে চাই তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে দিতে হবে। তো সাইন কস ট্যান এগুলো তোমরা তাহলে এখন বুঝতে পারবা আশা করা যায়। লগ জিনিসটা কি এগুলো আশা করি বুঝবা। টু আস্কি, টু লোয়ার, টু আপার, এই তিনটা একটু দেখাই দেই। আর টু আস্কি করে কি, যে আস্কি ভ্যালুটা দেয়, টু লোয়ার করে কি লোয়ার কেসে কনভার্ট করে। যেমন ধরো টু লোয়ারটা দেখায়, টু লোয়ার ধরো আমি এ দিলাম, তাহলে ও করবে কি এই এটাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে। আমি যদি পার্সেন্ট সি দিয়ে এটাকে প্রিন্ট করি তাহলে দেখবা যে ক্যাপিটাল এটাকে স্মল এ তে পেয়ে যাচ্ছে। এটার জন্য সি টাইপ ডট এইচ ইনক্লুড করা লাগে, সি টাইপ ডট এইচ ইনক্লুড করা লাগে টু লোয়ারের জন্য। আমি এটা প্রিন্ট করি, দেখবা স্মল এ পেয়ে গেছো, স্মল এস দেই তাহলে দেখবা, সরি ক্যাপিটাল এস দেই স্মল এস পেয়ে যাবা। মজার ব্যাপার হচ্ছে এখানে যদি তুমি স্মল দাও তাহলে যেটা আছে সেটাই রাখবে। এখন প্রশ্ন আসতে পারে স্যার স্টার দিলে কি করবে, নিজেরা ট্রাই করে দেখিও কি করে। আচ্ছা, তাহলে টু আপার বুঝতেই পারতেছে কি করবে, আর টু আস্কি হচ্ছে আস্কি ভ্যালুটা রিটার্ন করে। এস এর আস্কি ভ্যালু কত, পার্সেন্ট ডি দিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো যে 115 আস্কি ভ্যালুটা রিটার্ন করে। আমরা জানি যে এখানে আসলে আস্কি টু আস্কি ইউজ করাও লাগে না, এখানে আমরা সরাসরি কি দিয়ে দিলে এস দিয়ে দিলেও সে প্রিন্ট করে দিতে পারে, 115 প্রিন্ট করে দিতে পারে। তারপর তোমার ইচ্ছা হলে ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে মোটামুটি লাইব্রেরি ফাংশন নিয়ে আমাদের আলোচনা এতটুকুই। এই লাইব্রেরি ফাংশন গুলো আবার বলতেছি যে মুখস্থ করতে হবে না, আমরা জেনে রাখবো যে জাস্ট এই লাইব্রেরি ফাংশন গুলো আছে আর এভাবে কাজ করে, ঠিক আছে। আর হচ্ছে যখন দরকার পড়ে তখন আমরা দেখবো যে ওই নামের কোন লাইব্রেরি ফাংশন আমাদের কাছে আছে কিনা। গুগল সার্চ করুন, এখানে 3.1 3.2 এই যে এই প্রবলেমস গুলো 3.1 3.2 3.3 4 5 6 পর্যন্ত এগুলো একটু দেখবা, 3.6 পর্যন্ত একটু দেখবা, ঠিক আছে। 3.6 পর্যন্ত আমি তোমাদের নেক্সট দিন এগুলোর উপরে একটা কুইজ পরীক্ষা নিতে পারি, 10 নম্বরের একটা কুইজ নিতে পারি। মানে আমি তোমাদেরকে এরকম 10টা প্রশ্ন দেবো, ওগুলো মাল্টিপল চয়েস টাইপের হতে পারে বা কোয়েশ্চেন অ্যান্সার টাইপের হতে পারে, তো ওগুলোর অ্যান্সার গুলো করতে হবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখবা, ঠিক আছে। এগুলো দেখা বলতে কি বেসিক্যালি ও এ বি সি এই তিনটা হচ্ছে ইন্টিজার, এদের মান সেট করে দিছে, এর মান 8, বি এর মান 3, সি এর মান -5, তারপর বলতে যে a প্লাস বি প্লাস সি এর মান কত হবে। তো এটা তোমরা জাস্ট মানগুলো প্লাগ ইন করলেই হয়ে যায়, ওই টাইপের আর কি। মানে আসলে তুমি অপারেটরের প্রেসিডেন্স অ্যাসিডিভিটি গুলো বুঝতেছো কিনা নিজেকে চেক করার ওয়ে আর কি। এরকম তাহলে স্যাটারডে হবে, স্যাটারডে না নেই, সানডে নেওয়া যায়, মানডে নেওয়া যায় ইনশাআল্লাহ। আর তোমাদের পরীক্ষা তো বললাম 24 তারিখ হবে, তাহলে মাঝখানে আরো কিছু ক্লাস আমরা ইনশাআল্লাহ পাবো। ওকে স্যার। আচ্ছা, এবার আসি কিসে জানিছিলাম, গেল চ্যাপ্টারটা শেষ। জি স্যার।